হ্যালো ফ্রেন্ডস, প্রেশাস মোমেন্টস উইথ জয়ের আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। বেনারস সফরের এই দ্বিতীয় দিনে এখন আমরা বেরিয়ে পড়ব বেনারসের খুব কাছে অবস্থিত বৌদ্ধ ধর্মের পুণ্যভূমি সারনাথের উদ্দেশ্যে, যা শুধু এক বৌদ্ধ তীর্থই নয়, ইতিহাস, স্থাপত্য ও ঐতিহ্যের এক অপূর্ব মেলবন্ধন। আজকে ইচ্ছা আছে হচ্ছে সারনাথ, বিএইচইউ আর রামনগর ফোর্ট করবো বলে। তো দেখা যাক, প্রচণ্ড ভিড়। সবাই মিলে রেডি হয়ে এখন চলে এসেছি টোটো স্ট্যান্ডে। এই টোটো নিয়েই আজ ঘুরে দেখব সারনাথ। টোটো ভাড়া এখানে নানান রকম চাওয়া হয়, আবার নানান রকম প্যাকেজের কথাও বলা হয়। তো যেটা আপনাদের জন্য কনভেনিয়েন্ট হবে সেটাতে যাওয়াই বেটার। ওয়েলকাম টু কি কি করছো? রামনগর ফোর্ট, সারনাথ দেখতে হবে, দেখে চলে আসতে হবে। এদের কথা অনুযায়ী রামনগর ফোর্ট থেকে বিএইচইউ এর জন্য অটো বা টোটো পাওয়া যায়, 10 টাকা করে নেয়, কিন্তু সেটা পাওয়া যাবে কিনা সেটা ওখানে গিয়ে দেখতে হবে। বিএইচইউ ঘুরতে মোটামুটি ধরো 1 থেকে 2 ঘন্টা টাইম লাগে। এরা সবাই ইনসিস্ট করবে গঙ্গারতি, গঙ্গা ঘাটের নৌকাদের জন্য, তাতে ভগবানের দেওয়া দুটো কানকে সমানভাবে ব্যবহার করতে হবে, যেটা দিয়ে একটা কান দিয়ে ঢুকবে, একটা কান দিয়ে বেরিয়ে যাবে। সুতরাং কোনো প্রলোভনে পা দেওয়ার আগে নিজের বিচার, বুদ্ধি, বিবেচনাটাকেই কাজে লাগাতে হবে। ধন্যবাদ। টোটোয় বসে মজা করতে করতে ফাইনালি এসে পৌঁছে গেছি থাই বুদ্ধিস্ট মনাস্ট্রিতে। আর এখানে ঢোকা মাত্রই কি মনে হচ্ছে বলুন তো, যে একটা সম্পূর্ণ আলাদা পরিবেশে প্রবেশ করে গেছি। এই মনাস্ট্রিতে কিন্তু কোনো এন্ট্রি ফি নেই, আপনি বিনামূল্যে এই সারা মনাস্ট্রি সংলগ্ন এরিয়াটা ঘুরে দেখতে পারেন। এবং ঢুকেই এই পদ্মদিঘি মতো করা রয়েছে সোজা রাস্তায়, তো ভীষণ সুন্দর। থাইল্যান্ড সরকারের সহায়তায় এই মনাস্ট্রিটা তৈরি করা হয়েছে, সেজন্যই এটা থাই বুদ্ধিস্ট মনাস্ট্রি। এবং চারপাশটা এত সুন্দর করে সাজানো যে এখানে ঢুকলেই এখানকার যে আধ্যাত্মিকতাটা রয়েছে সেটাকে কিন্তু একদম মনে প্রাণে অনুভব করা যাবে। 1933 সালে প্রতিষ্ঠিত এই মনাস্ট্রির মূল আকর্ষণ হলো 80 ফুট লম্বা একটা বুদ্ধ মূর্তি, আর এটা কিন্তু একটা হীনযান বৌদ্ধ মন্দির। তেমনই আকর্ষণীয় এখানকার নিখুঁত বুদ্ধিস্ট নকশা ও শিল্পকলা। সত্যি বলতে সারনাথ দর্শনের জন্য প্রয়োজনীয় আধ্যাত্মিকতার রসদ কিন্তু সংগ্রহ করে নেওয়া যেতে পারে এখান থেকেই। এই থাই বুদ্ধিস্ট মনাস্ট্রির আরও এক বিশেষ আকর্ষণ হলো এখানকার বোধিবৃক্ষ। প্রথম এবং আসল বোধিবৃক্ষ তো আমরা সবাই জানি যে আছে বোধগয়াতে, যেখানে বুদ্ধদেব নির্বাণ লাভ করেন। তারপর সেখান থেকে একটা শাখা লাগানো হয় শ্রীলঙ্কায়। সম্রাট অশোকের ছেলে ও মেয়ে মহেন্দ্র ও সংঘমিত্রা, তারা সিংহলে বৌদ্ধ ধর্ম প্রচারের উদ্দেশ্যে সেটাকে সেখানে লাগিয়েছিলেন। আর সেই শ্রীলঙ্কার বোধিবৃক্ষেরই একটা শাখা এনে আবার লাগানো হয়েছে এই সারনাথে। কি বলে পেয়ারাগুলোকে? কি পেয়ারা বলছিল এটা? মনাস্ট্রি থেকে বেরিয়ে এসে দেখি সামনে বিক্রি হচ্ছে পেয়ারা, বিখ্যাত কাশির পেয়ারা। সুন্দর পেয়ারাগুলো, আর
দারুণ সাইজ, আর কাটলে ভেতরটা একদম পিঙ্ক কালারের, গোলাপি, এটা কাশির পেয়ারা হয়। তো দেখে আর লোভ সামলানো গেল না, বেশ কিছু পেয়ারা কিনে পেয়ারা খেতে খেতে এবার আমরা চললাম সারনাথের মিউজিয়াম দেখতে। চলে এসেছি আমরা সারনাথ মিউজিয়ামে ঢোকার মুখে। এখানে টিকিট কেটে ঢুকতে হবে, একই টিকিটে মিউজিয়াম আর স্তূপগুলো ঘুরে দেখা সবটাই হয়ে যাবে। মিউজিয়ামে তো যা যা রয়েছে তার ডিটেলস লেখাই থাকে নিচে, তবে স্তূপগুলো বা এই অঞ্চলটাকে ঘুরে দেখার জন্য অবশ্যই একজন গাইড সাথে নেওয়া প্রয়োজন, যাতে এরকম একটা জায়গার ধর্মীয় ও ঐতিহাসিক যে প্রেক্ষাপট সেটা সুন্দরভাবে আপনার কাছে ফুটে ওঠে, আর এখান থেকে আপনি কিছুটা হলেও সমৃদ্ধ হয়ে ফিরতে পারেন। এই হাত ছেড়ে কোথাও যাস না। এই যেটা হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কেটে নিয়ে ভেতরে ঢুকতে হবে। এই এন্ট্রান্সটাতে মানে প্রচুর দোকান, বিভিন্ন রকম কিছু, সেটা ছোট ছোট বুদ্ধ মূর্তি থেকে শুরু করে বিভিন্ন রকম স্মারক হতে পারে, আরও মানে জামা কাপড়, বিভিন্ন রকম কিছুর দোকান। তো এন্ট্রান্সটা ভীষণ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন এবং চারপাশটা পুরো গ্রিনারি, মানে সবুজে ভরা। তো একেবারে মানে মনটা ঢুকলে পরেই ভালো হয়ে যাবে। প্রথমেই আমরা ঢুকছি সারনাথ মিউজিয়ামে। মিউজিয়ামটা ভালো করে দেখে নিয়ে তারপরে আমরা গাইড নিয়ে যাব হচ্ছে স্তূপগুলো ঘুরে দেখার জন্য। এই সামনেই হচ্ছে মিউজিয়ামটা, বিশাল বড় এরিয়া জুড়ে মিউজিয়াম। এই সামনেটায় সুন্দর করে লন মতো করা, বেশ গার্ডেনের মতো, চারিদিকটা গাছ লাগানো, সামনে ঝর্ণা রয়েছে। আর বিল্ডিংয়ের যে স্ট্রাকচারটা এবং তার যে মানে মার্বেল, এই সমস্ত কিছু এমনভাবেই সিলেক্ট করা যে একটা হিস্টোরিক্যাল অ্যাজ ওয়েল অ্যাজ স্পিরিচুয়াল ফিল যাতে অলরেডি দেখা মাত্র বা এখানে ঢোকা মাত্র চলে আসে। পুরাতত্ত্ব সংগ্রহালয় সারনাথ। সারনাথ বা সারঙ্গনাথ নামে পরিচিত এই স্থানটি 4 বৌদ্ধ তীর্থের অন্যতম। প্রথম বৌদ্ধ তীর্থ লুম্বিনী, গৌতম বুদ্ধের জন্মস্থান। দ্বিতীয়টা হলো বোধগয়া বা বুদ্ধগয়া, যেখানে বুদ্ধের সম্যক জ্ঞান লাভ বা বুদ্ধত্ব প্রাপ্তি। তৃতীয়ত হচ্ছে সারনাথ, যেখানে বুদ্ধদেব প্রথম তার ধর্ম প্রচার করেন। এবং চতুর্থত বুদ্ধের মহানির্বাণ স্থান কুশীনগর। এবং এই যে মিউজিয়ামে এখন আমরা ঢুকবো, এই মিউজিয়ামে কিন্তু বিভিন্ন যা কিছু রাখা রয়েছে তার মধ্যে এই 4টে স্থানের থেকে যা যা কিছু পাওয়া গেছে, তো সেই উল্লেখগুলো কিন্তু এখানে রয়েছে বিশেষ করে। তো প্রথমেই আমরা চলে এসেছি যে ঘরটাতে, এখানে রয়েছে হচ্ছে আমাদের জাতীয় প্রতীক অশোক স্তম্ভ। সারনাথের এই মিউজিয়ামকে ভারতের এক অন্যতম প্রাচীন মিউজিয়ামগুলোর মধ্যে একটা বলে মনে করা হয়। আর ধরা হয় 250 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ মৌর্য সম্রাট অশোকের শাসনকালে সারনাথে এই অশোক স্তম্ভ স্থাপন করা হয়। এই স্তম্ভের মূল বৈশিষ্ট্য হলো যে এটা একটাই বেলে পাথরে খোদাই করে তৈরি। আবার 1950 খ্রিস্টাব্দ থেকে এই লায়ন ক্যাপিটাল, এটা ভারতের জাতীয় প্রতীক হিসাবে ব্যবহৃত হচ্ছে। বুদ্ধের ধর্মচক্র প্রবর্তনের ইতিহাসের নানান টুকরো টুকরো খণ্ড ছড়িয়ে আছে এই মিউজিয়ামের বিভিন্ন অংশে। সংরক্ষিত আছে বুদ্ধের বিভিন্ন রকমের মূর্তি, আরও নানান ভাস্কর্য, বহু প্রাচীন শিলালিপি আর গুপ্ত যুগের নানান শিল্পকর্ম। এবং প্রত্যেকটা যা যা কিছু নিদর্শন এখানে রয়েছে সেইগুলোর পাশেই কিন্তু পাশে বা নিচে ফলকে খুব সুন্দরভাবে লেখা রয়েছে এর ইতিহাস। তো যদি কেউ সেগুলোকে পড়েন তাহলে পরে কিন্তু এই ইতিহাসগুলো বুঝতে সুবিধা হবে এবং মিউজিয়ামটাকে আরও ভীষণভাবে ভালো লাগতে শুরু করবে। সারনাথের এই মিউজিয়ামটা দারুণ।
এই মিউজিয়ামটা প্র্যাকটিক্যালি মেনটেন করে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। এখানে অনেক কটা উইং রয়েছে, প্রতিটা উইংয়েই আলাদা আলাদা সময়কালের আলাদা আলাদা দ্রষ্টব্য রয়েছে। প্রত্যেকটা জিনিসই দারুণ এবং প্রত্যেকটা জিনিস থেকে কিছু না কিছু জানার রয়েছে। খুবই ভালো, দারুণ লেগেছে আমাদের মিউজিয়ামটা। আমাদের দুঃখের বিষয় একটাই যে আমরা একটা উইং ঢুকতে পারলাম না মেনটেনেন্সের জন্য, মেনটেনেন্স অ্যান্ড রেনোভেশনের জন্য প্র্যাকটিক্যালি উইংটা বন্ধ করা রয়েছে। যাই হোক, যতটা দেখলাম অসাধারণ, খুব ভালো লেগেছে। ইটস আ মাস্ট ভিজিট প্লেস ইন সারনাথ। মিউজিয়াম দেখা আমাদের মোটামুটি শেষ হয়ে গেছে। এবার মিউজিয়াম থেকে বেরিয়ে আমরা যাচ্ছি সারনাথের পুরাতাত্ত্বিক যে ধ্বংসাবশেষ আছে সেটা দেখতে। জায়গাটা বেশ সুন্দর, সুন্দর করে সাজানো, গাছপালা, বাগান এবং আর্কিওলজিক্যাল সার্ভে খুব সুন্দরভাবেই জায়গাটাকে রক্ষণাবেক্ষণ করেছে। আর একটা সুবিধা যেটা এখানে আছে সেটা হচ্ছে আমরা যে টিকিটটা কেটেছিলাম সেই টিকিটটা কিন্তু দুটো জিনিসেরই একসাথে এন্ট্রি। একটা হচ্ছে এই সারনাথের মিউজিয়াম এবং দ্বিতীয়টা এই পুরাতাত্ত্বিক কেন্দ্রটা। এই জায়গাটা একটা পুরাতাত্ত্বিক ধ্বংসাবশেষ, যেহেতু এখানে বহু কিছু আছে যে জিনিসগুলো স্বাভাবিকভাবে আমরা যদি নিজেরা দেখতে যাই আমরা হয়তো বুঝতে পারবো না। তো সেক্ষেত্রে এখানে অবশ্যই একজন গাইডকে নিয়ে নেওয়া খুব ভালো। এখানে সরকারি লাইসেন্সপ্রাপ্ত গাইডরা রয়েছেন, আমরা তাদের মধ্যে থেকে একজনকে সিলেক্ট করেছি আমাদের গাইড করে নেওয়ার জন্য। ভেতরে ঢুকছি, দেখাবো। এটা কিন্তু অনেকটা বড় জায়গা। मेरा नाम विनोद सिंह है। आप लोग का सारनाथ में स्वागत है। ये भगवान बुद्ध की प्राचीन नगरी सारनाथ है। बुद्ध जी के बचपन का नाम सिद्धार्थ था, उनके पिता का नाम शुद्धोदन, उनकी माता का नाम महामाया देवी। वो कपिल वस्तु के रहने वाले थे और 60 के कुल छत्री थे। सिद्धार्थ गौतम ने 29 ईयर्स में अपना घर छोड़े थे ज्ञान की खोज में और बोध गया में बड़े से जंगल में बनियान ट्री के नीचे बैठ के मेडिटेशन कर रहे थे। वहीं पे 5 ब्राह्मण मिले जिनका नाम कौंडिन्य, भद्री, असुजीत, महानाम बद था। वो 5 ब्राह्मण उनके साथ मेडिटेशन करने लगे और जिस बनियान ट्री के नीचे बैठे थे उसकी मान्यताएँ थी कि उससे जो भी कोई मन्नत मांगता था वो पूरा होता था। थोड़ा सा रुके। और एक सुजाता नाम की मैरिड लेडी थी, उसने उस बनियान ट्री से विश मांगी थी कि मेरे पेट से अगर पहला बच्चा लड़का होगा तो मैं खीर बना के खिलाऊंगी। कुछ महीने बाद सुजाता को एक लड़का होता है और वो खीर बना के सोने के बाउल में ले जाती है बनियान ट्री के पास, तो देखती वहाँ एक आदमी बैठे हुए हैं। तो सुजाता को लगा कि बनियान के देवता प्रकट हो गए हैं और मेरी विश भी पूरी हुई। तो बड़े जॉयफुल उसने खीर दी और सिद्धार्थ गौतम जी थे सुजाता का रिक्वेस्ट फॉर्म दे के ना नहीं कर पाए, खीर ले ली। जैसे ही खीर लिए 5 ब्राह्मण छुप के देख रहे थे, नाराज हो गए। ये सिद्धार्थ गौतम जी चोरी चोरी खीर खा रहे हैं और हम 5 से भूखे तपस्या करा रहे हैं, यानी हम लोग के साथ चीटिंग कर रहे हैं, धोखा कर रहे हैं। इसीलिए 5 ब्राह्मण सिद्धार्थ गौतम को बोध गया में छोड़ के चले आए सारनाथ। जब यहाँ आए तो ये 7 किलोमीटर तक डेंस फॉरेस्ट था। इसी फॉरेस्ट में 5 ब्राह्मण रहने लगे। आप आए होंगे तो 1 किलोमीटर पहले एक चौखंडी स्तूप दिखा, इसी जंगल का पार्ट था, उसी जगह रहने लगे। और जब सिद्धार्थ गौतम को 35 ईयर्स में पीपल के पेड़ के नीचे ज्ञान प्राप्त हुआ तो बुद्ध कहलाए और उन्होंने अपने से डिसाइड किया कि हम उन्हीं 5 ब्राह्मण को फर्स्ट लेक्चर देंगे, क्योंकि जो नाराज़ होके गया है अगर वो हमारी बात समझ सकता है तो मैं किसी को भी समझा लूँगी।
तो इसलिए बुद्ध जी यहाँ सारनाथ आए और इसी घने जंगल में पांचों ब्राह्मण को आषाढ़ पूर्णिमा के दिन 6th सेंचुरी BC में फर्स्ट लेक्चर दिए, जिस मुद्रा में दिए, जिस धर्मचक्र प्रवर्तन मुद्रा। और जहाँ पे लेक्चर दिए उसी जगह सेम प्लेस पे एम्परर अशोका ने लगभग बुद्ध के 200 वर्ष बाद ये स्तूप बनाया, जिसका नाम धमेक स्तूप है। धमेक एक पाली वर्ड है जो 2 वर्ड से मिल के बना है। धम्म प्लस एक, धम्म मीन्स धर्म, एक मीन्स पहली बार, यानी जहाँ पे पहली बार धर्म स्टार्ट हुआ है। इसलिए पूरे वर्ल्ड में बुद्धिज्म का बर्थ प्लेस कहा जाता है सारनाथ। और स्तूप मीन्स होता है कि शरीर के अवशेष पे मिट्टी का स्ट्रक्चर, सॉलिड स्ट्रक्चर बनाना या फेंकना, दिस इज स्तूपा। और स्तूप आपके इसका शेप इसी तरह के। एक बार बुद्ध जी वैशाली बिहार में थे, उनके शिष्यों ने उनसे पूछा कि भगवान आप जब दुनिया में नहीं रहेंगे तो आपके बाद हम लोग को गाइडलाइन कौन करेगा, हमारा गुरु कौन होगा, हमारा बुद्ध कौन होगा। तो बुद्ध जी बहुत सोचने के बाद उनके पास एक बाउल था, इसमें भिक्षा मांगते थे, उसी को ज़मीन पे अप डाउन इन्वर्टेड बाउल रख दिए। बोले यही जो अप डाउन बाउल का शेप है, जब हम दुनिया में नहीं रहेंगे तो यही शेप आपको गाइडलाइन करेंगे, आपके गुरु होंगे, आपके बुद्ध होंगे। तो देखिए इस तरह से शेप बना हुआ। स्तूपा बेसिकली 4 टाइप के होते हैं। पहला आपका एक मेमोरियल स्तूपा है कि फर्स्ट लेक्चर यहीं पे दिए थे, इसलिए अशोका ने बना। दूसरा के छोटे छोटे जितने भी हैं ये मनौती स्तूप है, इच्छा से बनाए गए हैं। पहले के गुप्त वंश के टाइम, पाल वंश के टाइम जो मोंक उपासक थे यहाँ पे बुद्ध जी से विश मांगते थे, उनको शांति या जो उनकी विश फुलफिल होती थी, देन स्तूप बनाते थे जो राउंड शेप में बने हुए हैं। ये गुप्त टाइम के जब उनकी विश फुलफिल हुई, जो रेक्टेंगल या स्क्वायर शेप में है वो पाल वंश के टाइम के हैं, पाला डायनेस्टी, जब उनकी विश फुलफिल हुई देन बनाए। जैसे हम लोग मंदिर में कुछ मांगते हैं, विश पूरा होता है तो धागा बांधते हैं, घंटी। ভারতীয় সভ্যতায়, ভারতের ইতিহাসে সারনাথের ব্যাপ্তি বিরাট। সারনাথ একটা শুধু জায়গা নয়, সারনাথ একটা ধর্মের সৃষ্টির, তার জন্মের ইতিহাস। এই জিনিস দেখার জন্য বা বোঝার জন্য একটা ভিডিও কখনোই যথেষ্ট নয়। এই জিনিস জানতে বা বুঝতে গেলে এখানে সশরীরে আসতে হবে, এখানে এসে উপলব্ধি করতে হবে, দেখতে হবে, তবেই বুঝবেন ভারতের ইতিহাসের একটা অংশকে। আর এর পরে এইটা দেখা হয়ে গেলে সারনাথ থেকে আমরা চলে যাব রামনগর ফোর্টে, ভারতীয় ইতিহাসের আরেকটা অংশ দেখতে। এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো জানাবেন কমেন্ট সেকশনে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে দেখা হচ্ছে পরের পর্বে রামনগর ফোর্টে। আজকের মতো গুড বাই।